পানি নামতে শুরু করেছে, তবে এখনো বাসযোগ্য হয়ে ওঠেনি ফেনীর বন্যা কবলিত গ্রামগুলো। ভাগ্য যেন এখানে অসহায়। আছেন আশ্রয় কেন্দ্রে, তবু প্রতিদিন একবার করে দেখতে যান ঘর কেমন আছে। জীবনের পরিত্রাণের সবাই অপেক্ষায় কেবল একটি ঘরের পুনর্বাসনের। নিবন্ধী জীবনে পানিতে তাই হাঁসফাঁস বানভাসী মানুষের। অতিরিক্ত খারাপ লাগে না। আই থাকুন যেন খাবুন যেন ইয়ে করুন যেন এই জায়গা এই হতো নাই, বা আরো 1 মাস হরে 2 মাস হরে আই থাকুন যেন এই জায়গা হতো নাই। চাচির সাথে কথা বলছিলাম, তখন তিনি অনুরোধ করলেন তার ঘরটা দেখবার জন্য, এবং ঘরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং এই ঘর থেকে পানি নেমে গেছে। তবে ঘরের ভেতরে যখন আমরা প্রবেশ করছি সেই জায়গায় কিন্তু আসলে এই যে পানির যে দুর্ভোগটা, সেই দুর্ভোগটা কিন্তু আছেই। কারণ এই ঘরের ভেতরে যে মেঝেটা, সেই মেঝেটা কিন্তু মাটির, এবং যেখানে পা দিচ্ছি সেখানে কিন্তু সেই মাটি আসলে দেবে যাচ্ছে। অর্থাৎ এতদিন যে আটকে ছিল এই বাড়িতে পানিতে, তার ক্ষতচিহ্ন কিন্তু সর্বত্র আসলে দেখা যাচ্ছে। আমরা তো মাতবুইয়া মাদ্রাসা ছিলাম 6-7 দিন, কি খাওয়া নামাজ নাই, কলমা নাই, কত বেড়া দেখে, কত মানুষও দেখে, বস্ত্র তো নাই। কত কষ্ট বুকে পুষে রেখে এমন সব কান্না, আকুতি আর আহাজারি, জীবনটাই যখন বয়ে চলেছে অনিশ্চিত এক স্রোতে। আমরা যখন আসা শুরু করেছিলাম তখন কিন্তু পানি ছিল গোড়ালি পর্যন্ত। এরপর যত আমরা ভিতরে ঢুকেছি পানি হাঁটু পর্যন্ত এসেছে, এবং এখন কিন্তু পানি ঠিক কোমরের কাছাকাছি, এবং আমরা শুনেছি যে আরো যত ভিতরে ঢুকবো পানি হয়তো বুক সমান পর্যন্ত আমাদেরকে পাড়ি দিয়ে যেতে হতে পারে। গ্রামের নাম মোমারিজপুর। ফেনীর দাগনভূঞা উপজেলার এই গ্রামটি এখন পানির দখলে। ডুবে আছে এতদিনের সব। গেল কদিন সে জোয়ার যদিও নামতে শুরু করেছে, তবে বাড়িঘর বাসযোগ্য হয়ে ওঠেনি এখনো। ঘরের সবকিছু নষ্ট হয়ে গেছে। কিভাবে চলবো, কিভাবে আনিনি খাই, এখন এই অবস্থায় কিভাবে আমরা থাকবো, কিভাবে খামো? আমাদের চাল ডাল, এই কাপড় চোপড়, ফ্রিজ, এই মানি জাতীয় ধরনের একটা ট্রেন, এই চাল সব বাসি থেকে বাসায় লেগে গেছে। আমরা আশ্রয় কেন্দ্রে অসহায় মতো আসিলাম। থাকার বসত বাড়ি ঘরগুলা যদি আমরা ফিরে পাই আগের মতো, তাহলে বাল বাচ্চা নিয়ে আমরা সুস্থ সুন্দরভাবে আমরা ঘর বাড়িতে থাকলাম। আল্লাহ রিজিকে যা রাখছে ডাইল ভাত দিয়ে জীবন কাটাইলাম। তবু ঘর ছাড়া মানুষের ঘরের প্রতি কি একটা টান। চোখে পড়ে আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসী মানুষেরা প্রতিদিন একবার হলেও এসে দেখে যান ঘর কেমন আছে, যত্ন নেন কিছুটা বাঁচানোর মায়ায়। আমি বাড়িতে দেখার জন্য প্রতিদিন সকালে এখান থেকে আসে বাড়িঘর দেখে তারপর 1টার দিকে চলে যাই স্কুলে 4 তলার উপর আমরা। এদিকে ত্রাণ আসছে পর্যাপ্ত, শুধু দুর্গম এলাকায় পৌঁছতে পাল্টাতে হচ্ছে বাহন, কখনো নৌকা, আবার ভ্যান কিংবা ভেলা, যেখানে দুর্ভোগ মোকাবেলায় একাত্ম সবাই। আমরা এই যে ভ্যানে করে, নৌকায় করে, কলা গাছের ভেউলা বানাই, এগুলা করে তাম নিয়ে যাই। তবে বন্যা পরবর্তী জীবনের ভেলাটা ভাসবে কিভাবে জানেন না কেউই। আসার অপেক্ষাটা এখন শুধুই প্রার্থনার। দুর্যোগ কেটে যাবার প্রার্থনা এখানে দুর্ভোগ যারা পোয়াচ্ছেন তাদের সবার মনেই ছিল, কিন্তু দুহাত তুলে প্রার্থনার জমায়েতে সামিল হতে পারেননি কেউই। আমার পেছনের যে মসজিদটি, সেই মসজিদে কিন্তু এই যে পানিবন্দী জীবনে আজান হয়নি, এবং কেউ নামাজ পড়তেও আসতে পারেননি। তবে সবারই প্রার্থনা সবার কাছেই খুব দ্রুত কেটে যাক দুর্যোগ, এবং পরবর্তী যে দুর্ভোগ সেখানে সহায়তার হাত বাড়াক সবাই। সীমান্তে মুহুরী নদীতে অস্থায়ী বাঁধ ভেঙে তলিয়ে যায় গোটা ফেনী জেলা। স্থানীয়রা জানান, ভারতীয় অংশের বাঁধ কেটে ফেলার পর পানির ঢলে ভেঙে যায় এটি। তাই ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলায় এখানে দ্রুত স্থায়ী বাঁধ দেওয়ার দাবি তাদের। আমরা পরশুরামের নিজ কালিকাপুর যেই সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তে আসছি। এই এলাকার মানুষের সাথে আমরা কথা বলবো, এবং আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটা মূলত বেড়িবাঁধ এবং সীমান্ত রাস্তা বলা হয় এটাকে। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটি মূলত সীমান্তের যেই রাস্তাটি রয়েছে এবং বেড়িবাঁধ রয়েছে সেখানে, এবং এই জায়গা থেকেই মূলত প্রথমে বাংলাদেশে পানি ঢোকে। এভাবে যাইয়া একবারে মনে করে এখান থেকে পরশুরাম, ফুলগাজী, ফেনী জেলা, সোনাগাজী, ছাগলনাইয়া, 14 গ্রাম, মিয়ার বাজার ব্রিজ পর্যন্ত এফেক্ট করছে এই পানিটা। কাঁচা বাড়িগুলো ভাঙ্গে একবার মাটির সাথে মিশে গেছে, রাস্তাগুলো বোঝা যাচ্ছে না যে রাস্তা আছে, একবার জমির সাথে সমতল হয়ে গেছে।
এখানে যারা সাধারণ মানুষ আছেন তারা বলছিলেন তাদের অনেক দিনের চাওয়া এবং অনেক দিন তারা একই কথা বলছিলেন যে এইখানের যে বেড়িবাঁধটি, কাঁচা বেড়িবাঁধটি, এটি পাকা করে এটি যাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধ যদি নির্মাণ না হয়, এবার যে হয়েছে গোটা এই ফেনী জেলা, এই শুধু একটা বাঁধের পানিতে ফেনী জেলা প্লাবিত হয়েছে, অসংখ্য লোক মারা গেছে। আমার পিছনে ভারত, আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে। এটি মূলত নদীর মতো হয়ে গেছে, কিন্তু এটি নদী ছিল না, এটি ধান ক্ষেত ছিল। বন্যার পানি এই রাস্তা দিয়ে প্রবেশ করার কারণে এটি নদীর মতো একটি খাল হয়ে গেছে এবং এই রাস্তা দিয়ে প্রবেশ করেই পরশুরাম, ফুলগাজী পুরো এলাকাটি পানিতে নিমজ্জিত করে ফেলে। এই জায়গার যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের একটি দাবি, এই জায়গাটিতে যেন স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। হত্যা মামলায় এবার সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। গেল রাত 1:30টার দিকে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান শ্রমিক মুসলিম উদ্দিন মিলন। সে ঘটনায় মিলনের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই মামলায় গুলশান 1-এর একটি বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। দুই যুগেরও বেশি সময় ধরে ছিলেন দেশের বাইরে, জন্মভূমিতে ফিরেই হলেন হত্যা মামলার আসামি। চলমান পরিস্থিতিতে এমন মামলা হামলার শিকার হয়েছেন অনেকেই। এসব মামলার ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি মামলা ঘিরে রমরমা বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রায় 2 যুগ ধরে ভিনদেশে থাকেন ডক্টর নুরুল ইসলাম শেখ। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক তিনি। সময় পেলে জন্মভূমির টানে ছুটে আসেন বাংলাদেশে, কিন্তু এবার মুখোমুখি হন তিক্ত অভিজ্ঞতার। দেশকে ভালোবাসে এই দেশে আমি ফ্যামিলি নিয়ে এসে বসে, অথচ আমার বাচ্চা কাচ্চাগুলো নরওয়ের নাগরিক। আমি চাই যে এই দেশের জন্য আমরা কিছু করি, দেশকে কিছু দেই, কিন্তু পারলাম কোথায়? বারবারই হয়রানি শিকার হই। ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি এই শিক্ষক। অকারণে এমন হয়রানি মেনে নিতে পারছেন না তিনি। তার এই কষ্টের কথা বেরিয়ে আসছে অশ্রু হয়ে। দেশের জন্য যখন কিছু করতে না পারি, তখন এই দেশে থাকবো কিভাবে বলেন? সরকার তো আমার মামলা দিতেছে না, সরকারি লোক ইউজ করে, সরকারি যন্ত্র, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে লোকগুলা মামলা দিতেছে। গত 24 আগস্ট গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার হত্যা মামলায় শেখ হাসিনা সহ 85 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত কয়েকশো জনকে। রাজনৈতিক এই মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাড়াও বিএনপির রাজনীতি করেন এমন অনেকেই আসামি হয়েছেন, যার মধ্যে রয়েছেন রিপন নিটোয়ার নামে একটি গার্মেন্টসের মালিক ফারুক হোসেন। গাজীপুর জেলা বিএনপির রাজনীতিতে জড়িত তিনি। এই সময়গুলোর মধ্যে যে যার শত্রুতা বা যে যার কি কার উদ্দেশ্য, এটা বারবার সাফ করতেছে। কিভাবে এই মামলাটা হইলো আমার বোধগম্য না। আমার ফ্যামিলি পুরোটাই বিএনপি রিলেটেড। অভিযোগ আছে ঢালাও এসব মামলা ঘিরে চলছে রমরমা বাণিজ্য, যাতে জড়িত বিএনপিরই কিছু সুযোগ সন্ধানী ও আইন শৃঙ্খলা বাহিনীর লোক। বিএনপির মহানগরের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকারের রেফারেন্সে যে তাদেরকে জোটের ব্যবসা, ওয়েস্টেজের ব্যবসা তাদেরকে করার জন্য, আর না দিলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার। মামলা হলে যে আয়ু থাকবে সে এটা যথাযথভাবে ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে যেটা পাবে সেভাবেই সে রিপোর্ট দিবে, যেটা আইনের মধ্যে আছে সেভাবেই চলবে। হয়রানিমূলকভাবে কাউকে আসামি না করার নির্দেশও দেন এই কর্মকর্তা।